ভোট আসলেই বলে খেলা হবে, অথচ বলে মাঠ দেব না। যদি মাঠ না দেয় তাহলে রাস্তায় খেলা হবে। রাজি তো? আমরা রাস্তা অবরোধ করতে চাইনি। এই যে মানুষের কষ্ট হচ্ছে এর জন্য দায়ী এই জেলা প্রশাসন আর ওই 14 তলায় বসে আছে যে চুক্তিটা, ওই চোরজোচ্চোররা। রাজ্য প্রশাসনে আইপিএস আইএসদের, বিডিও এসডিও ডিএমদের কি অবস্থা হয়েছে বুঝেছেন? থানার আইসি থেকে দলদাস, কয়লা চোর ভাইপো ফ্যাশন শো করবে, তার জন্য 4টে জেলার পুলিশ মেরা পাবে, র্যাম পাবে, পাহারা দেবে। আর সিপিআইএম জেলা সমাবেশ করবে, তার জন্য হাইকোর্টে যেতে হবে। এরা কোনো আইন মানে না। এই এসআইআর দেখছেন না, এই রাজ্যেরই তো সব অফিসার। শুনানি যেখানে হচ্ছে, হিয়ারিং যেখানে হচ্ছে, বিডিও এসডিও ডিএম সারা বছর ধরে। আর পঞ্চায়েত ভোটের সময় দেখেছি, একটা সামান্য সমবায় নির্বাচনে দেখেছি এই সব অফিসারগুলো কিরকম দলদাস হয়ে যায় তৃণমূলে। আমরা বারবার বলতাম আইন মেনে করো, নিয়ম মানো, সংবিধান মানো, কিন্তু ওরা মনে করতো শুধুমাত্র মন্ত্রীদেরকে মানলেই হবে। আর এই জন্যই আজকে এসআইআর এর নাম করে ইলেকশন কমিশন এই দলদাস প্রশাসনকে, মমতা ব্যানার্জি যে দলদাস প্রশাসন তৈরি করেছেন, যে কোনো আইন নয়, কোনো নিয়ম নয়, শুধু জহুজুরি করো। আজকে এই ডিএম, এই বিডিও, এই এসডিওরা যারা মমতার জহুজুরি করেছে, আজকে ইলেকশন কমিশনের জহুজুরি করছে। এই জন্য আমরা বামপন্থীরা বলি আইনের শাসন চাই, সংবিধানের শাসন চাই। আমাদের দেশ যারা চালাচ্ছে মোদী, আর রাজ্য চালাচ্ছে মমতা, এরা সংবিধান মানছে না। এসআইআর কোনো নিয়ম মেনে হচ্ছে না। সুপ্রিম কোর্ট বারবার ইলেকশন কমিশনকে কান ধরে উঠবোস করাচ্ছে, অথচ রোজ নতুন নতুন নিয়ম দেখাচ্ছে। বলল ম্যাপিং করবে, ম্যাপিং করে দেখা গেল যাদের ভোটার লিস্টে নাম ছিল, ও কোন ভোটার লিস্টে বলল 2002। আচ্ছা 2002 কেন বললো? তারপরে তো এত মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী জালি সার্টিফিকেট নিয়ে ঘোরেন, ওরা বলল এই আমলের ভোটার লিস্টে হবে না। 2002 যখন বামফ্রন্ট সরকার ছিল তখনকার ভোটার লিস্ট খুঁজে বার করতে হবে। এই যে এখানে অম্বর বারবার বলছিল এখানে লোকজন দেখতে পাচ্ছে না, এত ভিড় হয়ে গেছে, তো ফ্লাইওভারের উপরে অনেকেই দাঁড়িয়ে আছেন। তো অম্বর বলতে যাচ্ছিল যে নেমে আসুন, না, গ্যারান্টি আছে, ওটা গত শতাব্দীতে বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, ওটা ভেঙে পড়বে না, 100% গ্যারান্টি আছে। কারণ সিন্ডিকেট রাজ নেই, বালি পাচারকারী নেই, কাটমানি নেই, লুটের টাকা নয়। শুধু তৃণমূল না, মোদী গুজরাটে দেখেছেন জলের ট্যাঙ্ক তৈরি করেছে, আর যেদিন প্রথম জল ভরেছে সেদিন হুড়মুড় করে পড়ে গিয়েছে। আসলে এই ফাঁপা দিয়ে তৈরি করলে শুধু জলের ট্যাঙ্ক না, যেভাবে মানুষ যাচ্ছে, আজকে মালদায় এই সমাবেশটা প্রমাণ করছে। এটা শুধু ইংলিশ বাজারের সমাবেশ না, এটা শুধু মানিকচকের সমাবেশ না, এটা শুধু হরিশ্চন্দ্রপুরের সমাবেশ না, এটা শুধু কালিয়াচকের রতুয়া চাঁচলের না, এটা গোটা রাজ্যের মানুষের মুড বলছে। প্রশাসন যদি বলে আমরা মিটিং করতে দেব না, তাহলে লাল ঝান্ডা তার হকের জন্য এই হক আছে। আমরা বলবো এই রাস্তায় বসলাম, মিটিং করবো, এসসি এসটিদের স্টাইপেন্ড হোক, হস্টেল ভাতা হোক, স্কলারশিপ হোক, এই সব হক পেতে হলে
কোন নেতার পায়ে তেল মাখালে হবে না। আমরা শুধু এখানে বলতে এসেছি গোটা বাংলা প্রস্তুত হচ্ছে, মালদাও পেছিয়ে নেই, মালদাও প্রস্তুত হচ্ছে নিজের হকের কথা বুঝে নেওয়ার জন্য, হক কথা সোচ্চারে বলার জন্য, হক আদায়ের জন্য। হক আদায় করতে হলে ধক লাগে, পাড়ায় পাড়ায় বৈঠক হয় না। এটা কোনো চিট ফান্ডের দয়ায় কেনা লাল কাপড়ের টুকরো না। যোদ্ধার জন্য আমরা লড়াই করেছি, দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি। ক্ষেত মজুর, দিন মজুর, বেকার ছেলে মেয়ে, পরিযায়ী শ্রমিক, মহিলা, ছাত্র এখন এসআইআর এর নামে হামলা করছে, হাঙ্গামা করছে, শুনানি করছে। ম্যাপিং এ যাদের নাম চলে এলো তারপরে বলছে বানান ভুল, বলছে না বাপের নামের সঙ্গে মিলছে না। আর একটা কারণ আছে, সিএ সময় যেরকম বলেছিল গত বিধানসভা নির্বাচনে এই বিজেপি তৃণমূল মিলে যে অমিত শাহ কানুন নিয়ে এসছে, আইন নিয়ে এসছে, আর দিলীপ ঘোষপাড়া বলেছিল 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবে। আমরা বলেছিলাম যতদিন এই বাংলায় লাল ঝান্ডা আছে কোন বাপের বেটার হিম্মত হবে না কোন একজনকে কাঁটাতারের বাইরে নিয়ে যাবে। এই জন্য এখন ঘুরিয়ে পথ দেখাচ্ছে। আরে ভোটার লিস্ট তো আগে হয়েছে, ভোট তো আগে হয়েছে। এই জ্ঞানেশ কুমার জন্মানোর আগে থেকে ভোটার লিস্টে মানুষের নাম আছে। ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার, নামটা জ্ঞানেশ কুমার, কিন্তু আসলে জ্ঞান পাপী। আরএসএস এর পরিকল্পনা ধর্মভিত্তিক যে রাষ্ট্র করতে চায়, যেখানে মুসলমান, মহিলা, আদিবাসী, তপশিলি, মতুয়া তাদের কোনো অধিকার থাকবে না, মনুবাদী চলবে। এই যে আম্বেদকরের ছবি লাগানো আছে, আম্বেদকরের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী দেশ চলবে না মনুবাদী মনুস্মৃতির নামে চলবে, সেটাই আজকে লড়াই। সরাসরি এনআরসি করতে পারছে না, এই জন্য ঘুর পথে এসআইআর করছে। তাহলে কেন বলে বানান ভুল আছে, ঠিকানা বার করো, অ্যাডমিট কার্ড চলবে না। অনেকে মনে করেছিল এটা বোধহয় মুসলমানদের ব্যাপার, কারণ তার আগে শুভেন্দু সুকান্তরা বলছিল না, অমিত শাহ যোগীরা বলছে না, রোহিঙ্গিয়া, বাংলাদেশি, জিহাদি, অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া বলে না। অনেকে মনে করতেন যখন মোদি বলছে নিশ্চয়ই কিছু আছে। বাঙালিকে বলেছে ওই পোকা, দিমাগ, ঘুষপেটিয়া, আর সেই জন্য আমাদের রাজ্যে কাজ নেই। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় যাচ্ছে, উত্তরপ্রদেশে যাচ্ছে, হরিয়ানায় যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, মহারাষ্ট্রে যাচ্ছে, তাদের উপর জোর জুলুম হচ্ছে ভাষার নামে, ধর্মের নামে। আর আমাদের দেশটা এক, আমরা সবাই মিলে স্বাধীনতার জন্য লড়াই করেছি। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন গিয়েছে। নেতাজি যখন আজাদির ফৌজ করেছিলেন, তারপরে ইংরেজে যখন সেই আজাদিদের নেতাদেরকে বন্দি করে নিয়ে আসলো, তখন কলকাতার রাজপথে বাংলা জুড়ে কি স্লোগান ছিল, লাল কিলে সে আই আওয়াজ, সাইকেল ঢিলো শাহনওয়াজ। সাইকেলও ছিলেন পাঞ্জাবি, শিখ, ঢিলো, আবার শাহनवाज खान। सभी का खून शामिल है इस मिट्टी में, सभी का खून शामिल है इस मिट्टी। বালা নেই কেন, চন্দ্র নেই কেন? মীনাক্ষী বলল আপনাদের কাছে, যারা আমাদের ইতিহাস জানে না, সংস্কৃতি জানে না, এইসব নামগুলো কিভাবে হয় সেটা জানে না, সেগুলোকে তারা এখন প্রশ্ন করছে। এই সাইরেন বাজছে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিন। আমরা রাস্তা আটকাতে এখানে আসিনি, আমরা মোদি আর মমতাকে আটকাতে এসেছি, অ্যাম্বুলেন্সকে আটকাবেন না। আমি বলছি, একটু আগে আপনারা দেখেছেন এসপি গাড়ি নিয়ে যাচ্ছিল, ওখানে আটকা পড়েছিল। আমাকে এসে বললো এসপির গাড়ি ছাড়তে হবে। আমি বললাম না,
ওই ব্যাপারদের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কিন্তু রুগীকে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স আমাদেরই মানুষ, তার জন্য জায়গা করে দিয়েছেন, ধন্যবাদ। আমাদের মিটিং আরো কিছুক্ষণ চলবে, তারপরে মিছিল হবে। আমি দেখি কত তাড়াতাড়ি বার করতে পারে আমাদের ভলেন্টিয়াররা। ওই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশকে দিয়ে সব কাজ হয় না, সিপিএম কে দিয়ে ভালো কাজ হয়। তাড়াতাড়ি বার করে দেয়। বললাম ওখানে রাস্তা জুড়ে কিন্তু বেশিরভাগটা সিভিক রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, পুলিশগুলো। ওদের খুব দুঃখ। আমাদের তো মিটিং হচ্ছে, এর মধ্যে 2 চাকা 4 চাকা 6 চাকা 8 চাকা 12 চাকা যে টাকা উঠতো, সেই টাকাটা কিন্তু উঠছে না। আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই। লোক অনেকে রাগ করে, কে হেলমেট পরে যাচ্ছে, 2 3টে নিয়ে আছে, বলে তোমার গিয়ে ফাইন করে দিচ্ছি। আসলে ওই সব টাকা বেচারা সিভিকটা তো আমাদেরই ঘরের ছেলে, ওদেরও কম মাইনে দিয়ে টাকা দিয়ে কাজ করায়, পার্মানেন্ট দেয়নি। আমরা বলেছিলাম পুলিশ, বলেছে ভলেন্টিয়ার, মমতা বলেছে, তাই তো। আবার বামফ্রন্ট আসলে আবার বলেছে পুলিশ বানিয়ে দেবো আমরা, কিন্তু চুরি করতে বারণ করবো, পুলিশের দালালি আর খাবরি করতে বারণ করবো। আর ওরা যে টাকা তোলে না, ওই টাকা আইসির কাছে, আইসি থেকে এসপির কাছে, এসপি থেকে ডিআইজির কাছে, ডিআইজি থেকে ডিজির কাছে, তারপরে এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হয়। বালি খাদান বলুন, কয়লা পাচার বলুন, গরু পাচার বলুন, ফেন্সিডিল বলুন, যত রকমের 2 নম্বরই আছে, এঘাট ওঘাট ঘুরে এই সব টাকা পিসি ভাইপোর কাছে যায়। আর তারপরে সেটা ভাইপো বিদেশি সব বান্ধবী আছে সুন্দরী সুন্দরী, তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে লন্ডনে, রোমে, দুবাইতে, সিঙ্গাপুরে জমা রাখে। আচ্ছা, এগুলো কি মোদি জানে না? মোহাম্মদ সেলিম জানে? আর ইডি জানে না? সিবিআই জানে না? আমি যখন এগুলো সব সিবিআই কে দিলাম, ইডি কে দিলাম, অভিষেক ব্যানার্জি বলল মানহানি মামলা করব, 280 পাতার উকিলের চিঠি পাঠালো। আলাম এমন কাগজ, ওটা দিয়ে বাচ্চার পায়খানা পরিষ্কার করা যাবে না। আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো, বর্তমানে আপনাকে বলেছে মানহানি মামলা করবে, আপনি বলেছেন ও টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, বিদেশি অ্যাকাউন্টে। আলাম যার মান নেই তার আবার মানহানি কি হবে? যদি সাহস থাকে মানহানি মামলা করুক, তাহলে কোর্টে গিয়ে আমাদের উকিলরা সব বলে দেবে যা যা ইডি সিবিআই এর কাছে আছে। কিন্তু বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই মালদা শহরে আপনাদের বলছি, অনেক বিজেপি সমর্থক আছেন যারা মনে করেছিলেন এই ধর্ষণ, এই খুন, এই দখলদারি, এই তোলাবাজি, সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছেন। নবান্নকে শায়েস্তা করতে হলে 56কে আনতে হবে। বুঝতে পারছেন তো 56 কি? 56 কি? আচ্ছা, 56 ইঞ্চি, আমি এটা মিডিয়ার জন্য বলছি, 56 ইঞ্চি ছাতি কোনো মানুষের হয়? হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে তো আছে কোনো ওয়ার্ডে 56 ইঞ্চি ছাতি? আরে 56 ইঞ্চি ছাতি মোষের হয়, গরুর হয়, ষাঁড়ের হয়, তাই তো। এখন বোঝা গেল কোনো কোনো গাধারও হয়। এটা হচ্ছে মিডিয়া, যেটা যার নয় সেটা টাকা পেলে বিজ্ঞাপন দিয়ে সেটাকে চালিয়ে দেয়। কেউ মেপে দেখেনি, একমাত্র মমতা ছাড়া। মমতা কেন বললাম? মোদি বলেছে মমতা দিদি আমাকে প্রত্যেক বছর পুজোর সময় আর জন্মদিনের সময় ধুতি পাঞ্জাবি পাঠায়, পাজামা পাঞ্জাবি পাঠায়। আচ্ছা, আপনি বুঝুন তো, এই যে আমি পাঞ্জাবি পরেছি, 17 বারবার জিজ্ঞেস করে রেডিমেড করেছো না সেলাই করিয়েছো, কোন দর্জির কাছ থেকে সেলাই করিয়েছো? আচ্ছা, যদি মোদির জামা দেখেছেন রেডিমেড করেন, একদম ফিট করা করে। তাহলে মমতা যদি মোদির হাতা ঝুল বুকের মাপ যদি না জানে, তাহলে পাঞ্জাবি কি করে ফিট করা পাঠায়? ও তো যদি পাঞ্জাবি পিস পাঠাতে বুঝতাম যে মোদি নিজে সেলাই করে নেবে, পাঞ্জাবি পাঠায়। আর এখানে এসে মালদা মুর্শিদাবাদের আমও পাঠায়, জানেন না? আবার মিষ্টিও পাঠায়। আর রাস্তায় এসে দেখাচ্ছে কত যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে নকল যুদ্ধ। মুসলমান ভাইও বুঝেছে কি চাচা?
ঠিক বলছি তো? কারণ মমতা একদিকে বরকতি, অন্যদিকে সিদ্দিকুল্লাহকে বসিয়ে হিজাব পরে একেবারে রমজান মাস আসলে নামাজ পড়ে উজু করে এরকম আঁচলের কাপড়টাকে নিয়ে দোপট্টাকে নিয়ে মামুনেরা আমাদের খালা বাবুরা এরকম করে কাপড়টা নেয় না, চুল মাকে দেখতাম কানের পাশ দিয়ে নিয়ে যায় যাতে চুল না বেরিয়ে যায়, উজু ভেঙে যাবে। মমতা মিটিংয়ে উঠছে না, নামাজ পড়তে এসছে হয়ে যাবে না, এরকম করে বসতো না। আর আমি যখন সমালোচনা করতাম যে ধোকা দেবে, এই 10,000 মাদ্রাসা করে দেবো, মুসলমানদের জন্য মেডিকেল কলেজ করে দেবো, মুসলমানদের জন্য নার্সিং কলেজ করে দেবো, এইসব যখন বলেছে তাহলে সব ধোকা, ঠিক বলছে না? অনেকে আমাকে বলেছে সেলিম ভাই এরকম করে বলবেন না। কেন ভাই? এখন না, আগে বলি যে সে নেতা নয়, একদম আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা নেমে এসছে। তার মাঝে মাঝে লাই লাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর করতো না, এখন করেন, এখন করে, এখন বলে মহাকালী মন্দির হবে, এখন বলে ওই দীঘাতে জগন্নাথের মন্দির হবে, আর নিউ টাউনে দুর্গাঙ্গন হবে। বুঝতে পারছেন তো? আরে সিনেমায় শাহরুখ খান যখন নামে, যে সিনেমায় যেরকম চরিত্র হয় সেরকম পোশাক পরে, তাই তো? হ্যাঁ, যদি বিদেশি নায়ক হয় তাহলে কোট প্যান্ট পরে, যদি চাষর বেটা হয় তাহলে হেঁটো ধুতি পড়বে। ওরকম মমতা ব্যানার্জিও যেখানে যেমন দরকার সেরকম রূপ ধারণ করে। আর এখানে যদি কোনো মৌলবি সাহেব থাকেন তাহলে আপনি বলবেন হাদিসেও লেখা আছে অনেক সময় শয়তান মানুষকে ঠকানোর জন্য ফেরেশতার ভেগ ধরে আসে। তাহলে আরএসএস, দুর্গা, মমতা ওই রকম মমতাজ সেজে এসেছিল আসলে মুসলমানদেরকে ঠকানোর জন্য। যারা তখন আমার কথায় বোঝেননি, এখন ওয়াকাফে বুঝেছেন তো? হ্যাঁ, এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দাঙ্গা, মমতা এলেন 1.5 মাস পরে, এসে বললেন ওয়াকফ নিয়ে কেউ মিছিল মিটিং করবে না। কাদের বললেন? আপনাদের বলার সাহস নেই। ওই তৃণমূলের 5 নেতাদের বললেন, সবাইকে বসিয়ে, আর সবাই ঘাড় নাড়লো। কারোর একটা হিম্মত হলো না যে কেন দিদি আমাদের ওয়াকফ সম্পত্তি চলে যাবে, আমরা আপত্তি কেন করবো না। একেবারে পাড়ার গুন্ডার মতো বললেন যদি ওয়াকফ নিয়ে কেউ মিছিল মিটিং করেছো আমার থেকে খারাপ কেউ হবে না, বলেছিলেন। আর তারপরে যে ইডি সিবিআই অভিষেকের ফাইল বার করলো কয়লা পাচার কাণ্ডে আর শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা যখন অভিষেকের অ্যাকাউন্টে জমা পড়েছে সেই ব্যাংকের কাগজ বার করে দিয়ে দেওয়া হলো, তখন মমতা ডিএমদেরকে বললেন রাতারাতি চুপি চুপি যত মসজিদ, যত মাদ্রাসা, যত খানকা, যত কবরস্থান, যত ওয়াকফ আছে সব 1 নম্বর খতিয়ান মোদির পায়ের তলায় জমা দিয়ে দাও। আর সব ডিএমগুলো তাই করে দিল। তাহলে যে সমস্ত তৃণমূলের নেতারা মমতার উপর ভরসা করেছিলেন, যারা চটি চেপেছিলেন, এখন তো তারা গ্রামে আসলে চটিটা পায়ে তুলে নিয়ে বলতে হবে নে এখন তোরা নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। ওবিসি এতে কি হয়েছে? বামফ্রন্টের আমলে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট 1 বছরের মধ্যে গোটা দেশে একমাত্র সিপিআইএম এর বামফ্রন্ট সরকার আমরা লাগু করলাম। রঙ্গনাথ মিশ্র কমিশন করেছিল 10% পিছিয়ে পড়া মুসলমান আর 5% অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমরা 10% ওবিসি এ আর 7% ওবিসি বি, 17% রিজার্ভেশন করলাম। যে ছেলে মেয়েরা সুযোগ পেল পিএইচডি করার, ইউনিভার্সিটিতে যাওয়ার, মেডিকেলে যাওয়ার, ইঞ্জিনিয়ারিং যাওয়ার, বলে কিনা মুসলমান শিক্ষিত হয় না, উচ্চশিক্ষার রাস্তা খুলে গেল। মমতা বললেন সিপিএম কি করেছে আমি তার থেকে ভালো আইন করে দেবো। এমন গোজামিল করলো ওবিসি এটা বরবাদ হয়ে গেল। এখন আর সেই সুযোগ নেই, যে ন্যূনতম সুযোগ ছিল সেটাকে বাতিল করলো। এটা হচ্ছে চালাকি। কেন করলো? কারণ আরএসএস চায় ওয়াকফ বলুন, ওবিসি বলুন, এসআইআর বলুন, ট্রিপল তালাকের কানুন বলুন, সিএ বলুন, এগুলো আরএসএস চায়। আর আরএসএস যেটা চায়, আরএসএস এর দুর্গা মমতা তার বিরুদ্ধে করতে পারবে না। কারণ বিজেপির নেতারা বলেছে মমতাকে তৃণমূল যখন তৈরি হয়েছে তখন আদবানি দায়ীমার কাজ করেছেন, নাহলে ওটা কংগ্রেসের পেট থেকে আর
তৃণমূলের বাচ্চা বেরোতো না। এটা আদবানি বাজপেয়ীরা ডাইমার কাজ করেছে, আমরা প্রথম থেকে বলেছি। এই জন্য মুকুল রায় বলেছিল যা বিজেপি তাই তৃণমূল, তাই তো, যা তৃণমূল তাই বিজেপি। এখন লোকে হাড়ে হাড়ে বুঝতে পারছে, এখনো দেরি হয়নি। এই রাগ, এই ক্ষোভ সেই মানুষগুলোর কাছে যেতে হবে। আর সেই মানুষগুলোকে আমরা বলছি সবাইকে লাল ঝান্ডা ধরতে হবে না। যারা বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী, তাদের সবাইকে আসতে হবে। এই যে দেখলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ এলেন, তাদের ডঙ্কা বাজিয়ে এলেন, আমাদের লাল ঝান্ডা আর মতুয়া মহাসংঘের ঝান্ডা হচ্ছে লাল, আর তার সাথে সাদা বর্ডার। হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা দেবী সব মুখোশ পরে এলেন, ফেস্টুন লাগিয়ে এলেন। আগে এটা দেখা যায়নি। আদিবাসী মানুষ, রাজবংশী মানুষ, তপশিলী মানুষ, উদ্বাস্তু মানুষ, সংখ্যালঘু মানুষ, বামফ্রন্ট যখন ছিল আমরা একসঙ্গে ছিলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। তারপরে এরা এসে সব ভাগ করলো। এমনি এমনি লাল ঝান্ডা গেল না, মহান্নতে মমতা এমনি এমনি এলেন না। এই কংগ্রেস দল নিজের কাঁধ দিল 2011-তে। সেই কাঁধে ভর দিয়ে মমতা ব্যানার্জি রাইটার্সে উঠলেন, তারপর রাইটার্সও ত্যাগ করলেন, আর তৃণমূল বিজেপিকেও ত্যাগ করলো। এখন ওই কংগ্রেসের শিক্ষা না হয় তাহলে কবে শিক্ষা হবে আমি জানি না। কারণ মমতা ব্যানার্জি যে মই ধরে গাছে ওঠেন, গাছে উঠে প্রথমে লাত মেরে সেই মইটাকে ফেলে দেন। যারা পুরনো তৃণমূল, আদি তৃণমূল, তাদের অবস্থা একই হয়েছে। কিষণজির কি অবস্থা হয়েছে দেখেননি? বলেছিল মমতাকে জেনেগানের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী দেখতে চাই। তারপরে মমতা ব্যানার্জি তাকে খুন করেছিলেন, পরিষ্কারই বলছি খুন করেছিলেন। সাহস থাকলে তদন্ত করুক। তাহলে কাজের বেলায় কাজী আর কাজ পুরলে কিষণজি, এইটা হচ্ছে তার মন্ত্র। এই জন্য আপনাদের কাছে আমি তার আল্লাহ জানাতে এসেছি। আমরা আরো ভালো করে মিটিং করতে পারতাম, পরে আবার করব, কিন্তু করার সুযোগ কম থাকবে। এতগুলো কথা বলতে হলো এই জন্যই। এখন আমাদের সবাইকে এসআইআর এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, শুনানির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সবাই ডকুমেন্ট খুঁজছে, কাগজ খুঁজছে, আর এই করতে করতে লিস্ট বেরোবে, তারপর কার নাম থাকবে কার নাম থাকবে না, তারপরে বলবে ভোট ঘোষণা করে দেবে। রমজান মাস চলে আসবে, 1 মাস রোজা রমজানের সময় মিছিল মিটিং করা যাবে না। মোদি আর মমতা রোজ কাগজে বিজ্ঞাপন দেবে, টেলিভিশনে বক্তৃতা করবে, আর আমাদের গরিবের কথা, কৃষকের কথা, শ্রমিকের কথা, বেকার ছেলে মেয়েদের কথা নির্বাচনের সামনে আসবে না। মন্দির মসজিদ, হিন্দু মুসলমান এই করে ওরা ভোট করিতে চাইবে। সেজন্য আমাদের কথা নিয়ে এখানে শেষ নয়, মিছিল করে শেষ করবো না আমরা। আপনারা যাবেন পাড়ায় পাড়ায়, আগামী কয়েক দিনের মধ্যে বৈঠক সভা আমরা শেষ করব। হাজার হাজার বৈঠক সভা হচ্ছে, মানুষের কথা শুনবো আর মানুষের দাবি নিয়ে রাস্তায় থেকে আন্দোলন করব। আজকে ডিএমএসপি কে যা বলছি, আর এই মালদা ডিজি কেও বলছে, আইজি ল অ্যান্ড অর্ডার কেও বলছে, আর চিফ সেক্রেটারি কেও বলছে, চিফ সেক্রেটারি কাজ মহাকাল মন্দির করা না, রাজ্য শাসন করা। আমাদের রাজ্যে আজকে আইনের শাসন নেই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। আর তার জন্য আমাদের শক্তির পাশে সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা এই বাংলাকে বাঁচাতে চান। বাংলাকে বাঁচানো মানে বাংলার শিক্ষাকে বাঁচানো, স্কুলকে বাঁচানো, মাদ্রাসাকে বাঁচানো, বাংলার মানুষকে বাঁচানো, তার ঐক্যকে বাঁচানো, তার সংস্কৃতিকে বাঁচানো, ভাষাকে বাঁচানো, সম্প্রীতিকে বাঁচানো। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, দোকান হাট, এই সব আমাদের বাঁচাতে হবে। আর তা যদি বাঁচাতে হয় তাহলে মানুষকে একসাথে আসতে হবে। যারা আমাদের মারছে তারা আমাদের আলাদা করছে। আমরা যারা বাঁচাতে চাইছি তারা সবাইকে এক কাট্টা করতে চাইছি। যারা ঐক্য চান তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। নেতারা নাও শোনেন, আমি তাদের সমর্থক দলীয়কে বলছি, বৃহত্তর মালদা জেলায় কংগ্রেসকে বলছি, এই 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস একটা আসন পেল, কারণ বামপন্থীরা তার জন্য জানজি দিয়ে খেটেছিল, সমর্থন করেছিল। আর এখন কংগ্রেস মনে করছে, সবাই না, প্রদেশ কংগ্রেসের কোনো কোনো নেতা, দিল্লির কোনো কোনো নেতা মনে করছেন আচ্ছা এদিকে গেলে লাভ,
না ওদিকে গেলে লাভ। যেমন দাঁড়িপাল্লায় বাটখারা নিয়ে ওজন করে না, আর এটা কোনো শাকসবজি বিক্রি করার বাজার না। নীতি ঠিক করতে হবে। যদি বিজেপির বিরুদ্ধে থাকেন, তৃণমূলের বিরুদ্ধে থাকেন, কারণ বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু ওদের দুরবস্থা, নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। জেলা কংগ্রেস ভাবছে রাজ্য কংগ্রেস কি করবে, রাজ্য কংগ্রেস ভাবছে দিল্লির কংগ্রেস কি করবে। আমাদের এই বাংলাকে বাঁচাতে হলে কোনো হিল্লি দিল্লি না, বাংলার সব মানুষ যদি এক কাট্টা হয় তাহলে আমরা এই বাংলার জন্য কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না, 59কে আমরা শায়েস্তা করতে পারি এবং সে কাজ আপনারা করবেন। সে কাজের প্রস্তুতি আপনারা আজকে নিয়েছেন। এটা মিটিং না। যুদ্ধের আগে একটা বিলবিলবাজি জানেন, ওই যে টিপু সুলতান সিরিয়াল হতো, মহাভারত হতো, কোন একটা বিলবিল বাজাতো। আজকে আমরা এখান থেকে এই নির্বাচনের বিলবিল বাজালাম এবং সেখান থেকে দাঁড়িয়ে এই অ্যাম্বুলেন্স থাকলে ছেড়ে দেওয়া, ভিআইপি থাকলে আটকে দাও। আমরা বলেছিলাম যুদ্ধের আগে একটা বিলবিল বাজাতে হয়, সুতরাং ঘন্টা বেজে গেছে, যুদ্ধ ঘোষণা আমরা করছি। এটা লড়াই, এটা যুদ্ধ, এই লড়াই আমাদের জিততে হবে। হবে লড়াই, হবে লড়াই। কমরেড, মন দিয়ে শুনবেন, মঞ্চের নিচে মূল যে আমাদের মিছিল বেরোবে তার পিস্তল নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা দাঁড়াচ্ছেন। আমাদের রাজ্য নেতৃত্ব ওই ফেস্টুনের পেছনে থাকবেন। তারপরে আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষেরা, কমরেডরা ধীরে ধীরে অংশগ্রহণ করবেন। মূল ফেস্টুন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।